নমস্কার। নিউজ ভ্যানগার্ডের আজ বিশেষ আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে তিপ্রামথা এক সাংবাদিক সম্মেলন করেন। তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা আজ এক সাংবাদিক সম্মেলন করেন, আর সেই সাংবাদিক সম্মেলনে রাজ্য রাজনীতি কিন্তু রীতিমতো সরগরম। তাই আমাদের আজকের এই আলোচ্য বিষয় তিপ্রামথার আগামী দিনের পদক্ষেপ এবং রাজ্য বিজেপি এই বিষয়টা নিয়ে কি চিন্তা করতে পারে, বিস্তারিত আমরা সেই বিষয়ে আলোচনা করব। তবে প্রথমে আমাদের স্টুডিওতে কিন্তু আমরা পেয়ে গেছি দুজন শিক্ষাবিদকে। প্রথমে আলোচনায় আমরা প্রথমে রাখছি বিকাশ রায় দেববর্মা, শিক্ষাবিদ। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপর রয়েছে ননী গোপাল দেবনাথ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মার যে দল গঠন করেছিলেন তিনি তিপ্রামথা, সেই দল এখন সরকারে রয়েছে। কিন্তু আজ দুপুরে সেই তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি এক সাংবাদিক সম্মেলন করেন, আর সেই সাংবাদিক সম্মেলন থেকে একেবারে স্পষ্ট তিনি বার্তা দেন যে সরকারে তারা থাকবেন না, সরকার থেকে তারা সমর্থন তুলে নেবে। আর এই বিষয়টা নিয়েই যখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করে, তারপর কিন্তু প্রদ্যুৎ থেকেও পাল্টা প্রতিক্রিয়া বেরিয়ে আসে। কিন্তু শুনলে আপনারা অবাক হবেন, রঞ্জিত দেববর্মার বক্তব্য এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্য 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তাই প্রথমেই আমি শোনাবো রঞ্জিত দেববর্মা ঠিক আজ কি বলেছেন। আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী, উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি, এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে আপনারা বলুন? ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না, 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করার জন্য। আপনারা শুনলেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা কি বলেছেন। একেবারে কোট আনকোট তিনি বলছেন যে তারা সরকার থেকে সমর্থন তুলে নেবে যদি তাদের দাবি পূরণ না হয়। অন্যদিকে কীর্তি সিং দেববর্মা, যিনি পূর্ব আসনের সাংসদ রয়েছেন, বর্তমানে বিজেপির টিকিটে যিনি জয়ী হয়েছেন, তিনিও নাকি সেই সমর্থন তুলে নিতে বর্তমানে রাজি রয়েছেন। অর্থাৎ এই চাপাচাপির রাজনীতি। কিন্তু সেই বিষয়ে একটা বিষয় তো অবশ্যই থাকছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি জানেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই দল গঠন করেছেন? সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মার কি প্রতিক্রিয়া শুনলে আপনারা অবাক হবেন। তবে দেখাচ্ছি আজ এই বিষয়ে কি বললেন প্রদ্যুৎ কিশোর देवबर्मा। मुझे मालूम नहीं है, लेकिन मुझे भी अभी, मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है। लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस वाइट में देख लूंगा। हाँ, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है। मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है, और मैंने कहा है कि ये जो तिप्रासा अकॉर्ड है ऑलमोस्ट 18 महीना हो गया है, और गांव में फ्रस्ट्रेशन है। बांग्लादेश में जो सिचुएशन है, वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं। तो एक जेन्युइन फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है, और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द
हमें जो अग्रीमेंट हमने 1 साल से ऊपर पहले हमने जो साइन किया था ट्राइपेटाइट एग्रीमेंट, उसका जल्द से जल्द किया जाए समाप्त। एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने तरीके से दिल्ली में बात करेंगे कि एमिकेबली ऑनरेबली ये तिपरासा अकॉर्ड कैसे सक्सेसफुली इम्प्लीमेंट किया जाए। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है, और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आप चिंता मत कीजिए, मैं अपनी तरफ से जल्द इसका सोल्यूशन निकालने की कोशिश करूंगा। अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है। लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर से बात करेंगे और मैं रंजीत से भी बात करूंगा। अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में, तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई, क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है। तो ये फ्रस्ट्रेशन लाजायज है एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है। और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज में, क्योंकि इलीगली बहुत लोग बॉर्डर क्रॉस कर रहे हैं और सेटल कर रहे हैं हमारे ट्राइबल एरियाज में, उससे थोड़ा सा इनसिक्योरिटी है। दोनों बात में सीएम से मेरा बात हुआ है, वो उन्होंने कहा है कि वो जल्द से जल्द एट अ राइट प्लेटफॉर्म इसको उठाएंगे और इसका सोल्यूशन निकालेंगे। আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলেছেন। তিনি জানেনই না যে রঞ্জিত দেববর্মা ঠিক আজ কি বললেন, এবং তিনি বলছেন যে রঞ্জিত দেববর্মার সাথে তিনি কথা বলবেন এবং আজ কি আলোচনা তিনি করেছেন সাংবাদিক সম্মেলনে সেটা তিনি জানবেন। কিন্তু রঞ্জিত দেববর্মা আজ যে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন আজ সকাল 9টায় নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে কথা হয় এবং তারপরেই এই সাংবাদিক সম্মেলন এই সিদ্ধান্ত। কিন্তু সেই সবটা বিষয় তো একেবারে অস্বীকার করে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তবে কি বোঝাপড়ার অভাব হচ্ছে দলে? প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে তাদের বিধায়ক এবং কর্মী সমর্থকদের মধ্যে কোনোভাবে বোঝাপড়ার একটা সমস্যা তৈরি হচ্ছে, আর যা নিয়ে রাজনৈতিক মহলে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে তারা চলে এসেছে। অন্যদিকে আরো একটা বিষয় যে ক্ষমতা ধরে রাখা, আর সেই ক্ষমতা ধরে রাখার চেষ্টা যখন প্রদ্যুৎ কিশোর করছেন ঠিক সেই সময় রাশ টানার কি চেষ্টা করছিলেন রঞ্জিত দেববর্মা? প্রশ্ন একাধিক রয়েছে আর সেই প্রশ্নের জবাব কিন্তু আজ আমরা নেব। আমাদের সাথে এই মুহূর্তে শিক্ষাবিদরা যুক্ত হয়ে গেছেন। আমি প্রথম প্রশ্ন রাখবো ননীগোপাল দেবনাথ, শিক্ষাবিদ আমাদের সাথে রয়েছে। এই যে চাপাচাপির একটা রাজনীতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মার বা যে বিধায়কগণ রয়েছে তারা প্রত্যেক সময় এই ধরনের বক্তব্য রাখেন এবং তার সংবাদ শিরোনামে উঠে আসে। আজকেরও কি এই বক্তব্য সংবাদ শিরোনামে উঠে আসার একমাত্র পরিকল্পনা, কি বলবেন? নমস্কার। আসলে এটা আমরা দীর্ঘ বছর ধরে 6-7 বছর ধরে আমরা যেটা দেখছি আর কি, দেখে আমাদের যেটা অভ্যাস, মানে আমরা তাদের এই যে বিজেপির সঙ্গে তীব্র মতের যে সম্পর্কে টানাপোড়েন না, অনেক সময় যে মানে তীব্র মতার যে দাবি দাওয়া নিয়ে আবার ওরা মন্ত্রিসভারও সদস্য, এটা সাধারণ পাবলিককে বিশেষ করে আমাদের মতো লোককেও কনফিউজ করে। তো আমাদের যে অভিজ্ঞতা, আমার মনে হয় এটা হচ্ছে একটা প্রেশার পলিটিক্স, চাপের রাজনীতি, চাপ করে দিয়ে যদি কিছু রাখা যায়। এটার সঙ্গে ত্রিপুরা রাজ্যের মানুষের, পাবলিকের, কি উপজাতীয় অংশের মানুষ কি জাতীয় মানে বাঙালি অংশের মানুষ, কারোরই কিন্তু স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই, মানে সম্পর্ক নেই। আমার মনে হয় আর কি, কারণ আমরা যদি পাহাড়ের দিকে একটু তাকাই আমরা দেখব সেখানে পাহাড়ের কিন্তু কাজকর্ম বিশেষ কিছু নেই। তারপরে আপনার শিক্ষাটা তো একটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, কর্মচারীদের নাকি ওই পেনশনার হলে যারা তাদের পেনশনের টাকাও দিতে পারছে না। তো রাস্তা অনেক সময় অবরোধ করছে মানুষ পানীয় জলের জন্য। একটা মাত্র স্কুল কটা জানি 300 কটা জানি স্কুল দেখলাম, সিঙ্গেল টিচার স্কুল ওই মানে এডিসি এলাকায় রয়েছে আর কি। তো যেটা এখন ওই যে থানসা বা তিপ্রাসা এই সমস্ত কথা বলে যেটা করা হচ্ছিল আবেগ, এখন মানুষ দেখতে পাচ্ছে তাদের অভিজ্ঞতার মাধ্যমে সেখানে অবস্থা খুবই খারাপ, মানুষ তাদের কোনো কাজই পাচ্ছে না। আর রঞ্জিত দেববর্মা যেটা সাংবাদিক সম্মেলন করলেন সেটা তো আমরা শুনলাম। তো এটা আমার একটা বিশ্বাস যে মনে হয় না
প্রদ্যুৎ কিশোরকে না জানিয়ে উনি করেছেন, কারণ ওনার বক্তব্য দেখলাম যে উনি অলরেডি প্রদ্যুৎ কিশোর দেববর্মার উপর তার সমস্ত আস্থা এবং বিশ্বাস স্থাপন করে উনি কথা বলছেন। তার কথার মধ্যে কিন্তু বললাম যে এখানে কোনো মানে একটা বিদ্রোহী মনোভাব বা যে একটা কিছু ওনাকে এড়িয়ে কিছু করার সেরকম কোনো মানসিকতা লক্ষ্য করা যায়নি। আবার পাশাপাশি প্রদ্যুৎ কিশোর বললেন যে উনি কিছু জানেন না, এটা মুঝে মালুম নেই। তো এটা কি বললো, তো স্বাভাবিকভাবে এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আর কি। এই বিষয় নিয়ে ইস্যু বর্তমানে হ্যাঁ, এটা এদের আভ্যন্তরীণ কোনো একটা বোঝাপড়ার মধ্যে হয়তো গ্যাপ আছে, অথবা চাপে পড়ে এই সমস্ত করছেন যে যদি সরকার থেকে কিছু করা যায়। আর বাংলাদেশের যে ইস্যুটা, এটা তো একটা জটিল ব্যাপার। এটা ঠিকই এখন তাহলে বাংলাদেশ থেকে ইদানিংকালে যে বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে যদি ত্রিপুরা রাজ্যে কোনো লোক ঢুকে থাকে, তো এটা ত্রিপুরা রাজ্যের সবার পক্ষে এটা বিপজ্জনক। কারণ এখানে এমনিতেই তো জনসংখ্যার ঘনত্ব আমাদের ত্রিপুরাতে প্রচুর পরিমাণে, তো আবার যদি নতুন করে বাংলাদেশ থেকে কিছু এসে যায়, তাহলে ত্রিপুরার স্বার্থের সঙ্গে এটার সঙ্গে যুক্ত। এটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা ত্রিপুরা সরকার, তো তারা তো সরকারের অংশ ত্রিপুরাতেও, তো এটা আলাপ আলোচনা করে এবং যদি কেউ ঢুকে থাকে এদেরকে বাইর করে মানে মানে তাদেরকে মানে চিহ্নিত করে ওদেরকে পুশব্যাক করা বা যে করা, এটা ভারত সরকারের কাজ, এটা করতেই পারে। ডিমান্ড ঠিকই আছে, এই ডিমান্ডটার সঙ্গে আমরা একমত, কোনো সমস্যা নেই। কিন্তু এটার জন্য আবার যদি যেভাবে বলছে সেটার সঙ্গেও কিন্তু আবার একমত না, কারণ প্রসিডিউরটা ঠিক না। প্রসিডিউরটাকে এখানে আমরা একরকম ভাবে ধরতে পারি না আর কি। এর কি ব্যাপার, আমার মনে হয় এটা এদের আভ্যন্তরীণ কোনো বোঝাপড়ার আছে আর কি। আমি এবার বিকাশ রায় দেববর্মার কাছে যাচ্ছি। কি মনে হয় যে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং রাজ্যে এক প্রকার অস্থিরতার পরিবেশ কায়েম করার জন্যই একদিকে প্রদ্যুৎ কিশোর অস্বীকার করলেও রঞ্জিত দেববর্মার এই ধরনের বক্তব্য? দেখুন, আমি একটা ব্যাপার স্পষ্ট করে বলতে চাই যে পলিটিক্স বা রাজনীতিতে কখনোই কিন্তু 2-2 4 হয় না, 2-2 3ও হতে পারে, 2-2 5ও হতে পারে। আর আরেকটা কথা বলি যে পলিটিক্সে কোনো সময়েই পার্মানেন্ট ফ্রেন্ড বলে কিছু নেই, পার্মানেন্ট শত্রু বলে কিছু নেই। সবই নির্ভর করে রাজনৈতিক বাস্তবতা এবং পরিস্থিতির উপর। কারণটা হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো আমরা দেখি সারা ভারতবর্ষে যতগুলো তৈরি হয়েছে, সবই তাদের নিজস্ব স্বার্থ রক্ষার তাগিদে তৈরি হয়েছে, আঞ্চলিক স্বার্থ রক্ষার তাগিদে আঞ্চলিক পার্টিগুলোর তৈরি হয়েছে। ভারতীয় সর্বভারতীয় যে পার্টিগুলো আছে তাদের নিজস্ব একটা আদর্শ রয়েছে। তো এদের মধ্যে সংঘাত থাকবে এবং পারস্পরিক বোঝাপড়াও থাকবে, এবং কখন কোন দিকে কি মোড় নেই সেটা আগে থেকে বলাটা সম্ভবপর নেই। যেমন ধরুন, এখন ভারতবর্ষের যে পার্টিটা এখন বর্তমানে ক্ষমতায় আছে, বিজেপি, আমরা যদি 80 এবং 90-এর দশকের দিকে যদি একটু ফিরে তাকাই, সেই সময় আমরা দেখব যে বিজেপি তখন অন্যান্য সর্বভারতীয় পার্টির কাছে প্রায় অচ্ছুত ছিল। কিন্তু সিপিএম এর মতো একটা পার্টি, যারা নিজেদেরকে বামপন্থী ঘরানার ভ্যানগার্ড বলে নিজেদেরকে দাবি করে, তারাই কিন্তু বিজেপির হাত ধরেছিল। আপনার নিশ্চয়ই সেই চিত্রটা মনে আছে, শহীদ মিনারে জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী ওরা একসঙ্গে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিলেন, সেটাও তো ঘটনা। তো দ্যাটস হোয়াই আই এম টেলিং দ্যাট পার্মানেন্ট শত্রু, পার্মানেন্ট মিত্র বলে রাজনীতিতে কিছু নেই। আর আজকে যে দুখানা ক্লিপ আপনাদের তরফ থেকে দেখানো হলো, প্রথমটা আপনি দেখিয়েছেন যে রঞ্জিত দেববর্মার যে ক্লিপিংসটা, সেখানে রঞ্জিত দেববর্মা কি বলেছেন? সেখানে রঞ্জিত দেববর্মা বলেছেন যে ভারত সরকারের সঙ্গে তিপ্রা মথার যে চুক্তি হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেছে, তো সেখানে যেসব দাবি দাওয়া নিয়ে চুক্তি হয়েছিল সেগুলো কিছুই পূরণ করা হয়নি, এটা তো পরিষ্কার। সেখানে বলা হয়েছিল যে 125th অ্যামেন্ডমেন্ট এনে টিটিএডিসি শুধু নয়, সমস্ত ভারতবর্ষে যতগুলো অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে তাদেরকে আর একটু শক্তিশালী করা হবে। তো এই টেকনিক্যালিটি বা টেকনিক্যাল যে ম্যাটারগুলো আছে সেগুলোর দিকে আমরা যাচ্ছি না, ততটুকু সময় আমাদের কাছে নেই।
এছাড়াও ওখানে আর যেগুলো বিষয় তোলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে জমির অধিকারের কথা বলা হয়েছিল, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছিল, তারপরে নিজস্ব সংস্কৃতি রক্ষা করার অধিকারের কথা বলা হয়েছিল। তো সেসব কিন্তু কিছুই পূরণ করা হয়নি। তো সুতরাং আমরা যদি তিপ্রামথার পজিশন থেকে যদি জিনিসটা আমরা যদি চিন্তা করি তাহলে তাদের খুবই সঙ্গত কারণ রয়েছে। কারণ তাদেরকে তো নিজের পার্টিকে বাঁচিয়ে রাখতে হবে না। কিন্তু সেই জায়গায় যেহেতু খুব দেখিয়েছে এবং তাদের সে বিষয়টা তোলা দরকার, তবে আজ তিপ্রামথার সুপ্রিমো কেন অস্বীকার করলো? দেখুন, ওখানে আরেকটা জিনিস আছে। রঞ্জিত দেববর্মা কিন্তু সেখানে বলেছেন যে এনআরসির ইস্যুটা উনি যদিও স্পষ্ট করে বলেননি, কিন্তু যারা অবৈধভাবে প্রবেশ করেছে, অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে সরানোর কথা কিন্তু বলেছেন। আর প্রদ্যুৎ বিক্রম কিশোরের যে ক্লিপটা আপনারা দেখিয়েছেন সেখানে কিন্তু সেই প্রসঙ্গটা চলে এসেছে। আর এটা তো তিপ্রামথার ইস্যু নয়, এটা সারা ভারতবর্ষেই এটা হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আসামে হচ্ছে, তারপরে গুজরাটে হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো আনলফুল ইমিগ্রেশন যারা ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে তো বের করতে হবে। এনআরসি তো পাস হয়েছে না, তো সেটা ইমপ্লিমেন্টেশন করার জন্য যদি দাবি তোলা হয়ে থাকে তো সেখানে তিপ্রামথা কি দোষ করলো? আমি তো মনে করি এই দাবিটা তোলা উচিত এবং সেটা ইমপ্লিমেন্টেশন করা উচিত। আমরা বরঞ্চ বলবো যে ত্রিপুরা সরকার ভারত সরকারের দ্বারা আনিত একটা আইন ত্রিপুরাতে বলবৎ করার জন্য ততটা আগ্রহ দেখাচ্ছেন না। তো সেই জায়গায় সরকারের একটা শরিক পার্টি যদি চাপ দিয়ে যদি সেটা করাতে চায়, দে হ্যাভ দ্যাট ডেমোক্রেটিক অধিকার ওদের রয়েছে, সেটা ওরা করতেই পারে। আচ্ছা, আর প্রদ্যুৎ বাবু একটা কথা ওখানে ক্লিয়ার করে বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তরের সাথে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল তিপ্রা অ্যাকর্ড, সেই অ্যাকর্ড 1 বছরের বেশি পার হয়ে গেছে। সেই অ্যাকর্ড যে ইমপ্লিমেন্টেশন করবে তার ব্যাপারেও তেমন কোনো পজিটিভ কোনো নোটস বা পজিটিভ ভাইবস কিছুই দেখা যাচ্ছে না। তো খুব স্বাভাবিক। তো এখানে যেটা বলা হচ্ছে যে রঞ্জিত দেববর্মা এবং তিপ্রামথা সুপ্রিমোর মধ্যে তালমিল নেই, অমুক নেই, তমুক নেই। দেখুন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে এবং রাজনৈতিক লড়াই করতে গিয়ে অনেক ধরনের মারপেচ থাকতেই পারে। তো ভেতরে ভেতরে কি হচ্ছে যেহেতু আমরা সেটা তো ঠিকঠাক বলতে পারবো না, যেহেতু আমরা পার্টির ভেতরের লোকও নই, আমাদের পক্ষে সেটা বলা সম্ভব নয়। তো আমরা বড়জোর কি করতে পারি, আমরা স্পেকুলেশন একটা করে নিতে পারি যে এই বোধহয় হচ্ছে বা এটা বোধহয় হতে যাচ্ছে। সো আরো জানা যাচ্ছে যে আগামী 7 তারিখ জুলাই, মানে পরশুদিন নাকি, আজকে 5 তারিখ, জুলাই 7 জুলাইতে ওনারা নাকি কি আমি ভালো করে জিনিসটা জানি না, হয়তো ওনারা একটা আগরতলাতে একটা প্রসেশন করবেন না কি সব করবেন বলে শুনছি। এর মধ্যে আরেকটা ছোট্ট খবর আছে, সেটা হয়তো ততটা প্রচার পায়নি। ডেভিড মুরা সিং বলে ওনাদের, হ্যাঁ, ডেভিড মুরা সিং বলে ওনাদের যুব সংগঠন যেটা আছে, ওনার এই যুব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি, উনি আবার পায়ে হেঁটে দিল্লির দিকে রওনা হয়েছে। তো এসব কিছু থেকে অনেক কিছু স্পেকুলেশন করা যায়, কারণ সামনে ইলেকশনও আসছে। তো সবাই চাইবে যে নির্বাচনী যে লড়াইটা, সেই লড়াই করতে গিয়ে পায়ের তলার জমিটা শক্ত হোক, জনসমর্থন নিজেদের দিকে আসুক, সেটা সবাই চাইবে। এতে অসুবিধার কি আছে? আমি ননীগোপাল বাবুর কাছে যাব। আছে যে বক্তব্য বা সেই বক্তব্য নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করছি, কিন্তু যে কথা আজ রঞ্জিত দেববর্মা বলেছেন যে কৃতি সিং দেববর্মা তিনিও রাজি আছেন এবং তিনি এই দল থেকে পদত্যাগ করবেন, সেই বিষয়টাতেও তিনি রাজি রয়েছেন। কিন্তু সম্ভবত নিউজ ভ্যানগার্ডের কাছে খবর রয়েছে এই বিষয়টায় এখনো পর্যন্ত সরকারিভাবে জানা যায়নি, কিন্তু সূত্রের খবর যে কৃতি সিং দেববর্মা এই বিষয়টা নিয়ে অবগত নন। হুট করেই সাংবাদিক সম্মেলনে এসে বক্তব্য রেখে দেওয়া কতটা সেন্সিটিভ বিষয়টা, কারণ
ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও চায়ের দোকান থেকে ড্রয়িং রুম পর্যন্ত রাজনীতি নিয়ে আলোচনা হয় এবং প্রত্যেকে রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে। তাই সেক্ষেত্রে একটা বোঝাপড়ার বিষয় তো থাকছে। অন্যদিকে তিপ্রামথার সুপ্রিমো এই বিষয়টা নিয়ে অস্বীকার, কিন্তু আবারও রঞ্জিত দেববর্মা এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখা কতটা সেন্সিটিভ বিষয় হয়ে দাঁড়ায় রাজ্যের জন্য? আমি এটাকে খুব একটা বেশি সেন্সিটিভ আছে বলে আমি মনে করি না। কারণ এটা যিনি বলছেন যে এমপি যিনি পদত্যাগ করবেন উনি নিজেই জানেন না উনি পদত্যাগ করবেন কিনা। আর এখন রঞ্জিত বাবু কি করে কথাটা বললেন, আবার আমরা তিপ্রামথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার বক্তব্যটা আমরা শুনলাম। তো এখন দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু মিল নাই, আকাশ পাতাল পার্থক্য। তো এটা তাদের ইন্টারনাল ব্যাপার, ক্রাইসিস। হয়তো ক্রাইসিসটা একটু পরে মিটে যাবে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন যে আমি আলোচনা করবো, রঞ্জিতের সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তো এখানে আমরা কোনো কি মন্তব্য করব, মানে স্পেকুলেশন কিছু করা সম্ভব না, ঠিক আছে? কারণ আমাদের অভিজ্ঞতা আছে তো একটা, যেমন দেখলাম যে এই যে রাজবাড়িটা উজ্জয়ন্ত রাজপ্রাসাদ, কিন্তু রাজ্যে তো একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়ে যায়। অস্থিরতার পরিবেশ আমার মনে হয় না পাবলিক খুব একটা বেশি ইন্টারেস্টেড, কারণ এরকম আন্দোলন অনেক দেখে অভ্যস্ত হয়ে গেছে আর কি। আর একটা কথা আমি বলি, ত্রিপুরা রাজ্যে যারা উপজাতীয় অংশের সাধারণ মানুষ আছে আর বাঙালি অংশেরও যারা সাধারণ মানুষ আছে, এদেরকে রাজনীতিগত পলিটিশিয়ানরা তাদের ওই যে বিকাশদা যেটা বলার চেষ্টা করছিলেন সামনে নির্বাচন, এখন প্রত্যেকে যার যার জমি উদ্ধারের জন্য চেষ্টা করবে। তো এরা যতটাই হট মানে সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন, পাবলিক কিন্তু সেভাবে সেটা তাদের এই বক্তব্যগুলি এতভাবে খায় না, কারণ মানুষের অভিজ্ঞতাটা কিন্তু বেশি ভালো না। এখানে যদি দুই অংশের মানুষের মধ্যে যদি একটা হয় যেমন, তাইলে কিন্তু এটা সবাই ক্ষতিগ্রস্ত। আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, অতীতের অভিজ্ঞতা। হ্যাঁ, 1980 অভিজ্ঞতা তো আমাদের আছে, সাংঘাতিক ভাবে আসা। আমি তো মনে করি পাবলিকের খুব একটা বেশি ইন্টারেস্ট আছে বলে আমার মনে হয় না এটা নিয়ে। আর এই যে এই জনের কথা শুনে খেপে গিয়ে আরেকজনকে এই করবে, ওই জনের কথা শুনে এটা করবে, আমার মনে হয় এরকম কোনো কিছু হবে না। এটা আমার এজাম্পশন আর কি, আমি দেখে যতটা অভ্যস্ত আর কি। এটা পলিটিশিয়ানদের ব্যাপার সেবার, তাদের অনেক কিছু থাকে, এটার সঙ্গে আমাদের কিন্তু আবার সম্পর্ক নেই। আমরা কি চাই? আমরা চাই রাজ্যটা সুন্দর থাকুক, এখানে সব অংশের মানুষ। আমার কাছে তো খারাপ লাগে এই যে আমরা যে বলি অনেক সময় যে একটা ধারণা আছে যে ট্রাইবেল ছেলে মেয়েরা ওরা তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, এই করে সেই করে। এই কথাটা তো ঠিক না। কারণ কি, এখন পাহাড়ের যে অবস্থা আমি দেখেছি আর কি, সাধারণ গরিব মানুষ যারা, এরা কি কষ্ট করে এসে কাজকর্ম করে। এই যে লেবার গুলো আছে, এই যে রাস্তার মধ্যে কাজ হয়, দেখবেন কি পরিমাণ ট্রাইবেল লেবার ছেলে মেয়েরা কাজ করে, ছেলেরা কাজ করে এখানে। এই যে দোকানগুলিতে যান, দেখবেন আমরা শিক্ষিত মেয়েরা এসে দোকানে সেলসম্যানের কাজ করছে, ছেলেরাও সেলসম্যানের কাজ করছে। তো যদি তাদের এতই যদি সুযোগ সুবিধা থাকতো, তারা রুজির জন্য এতটা এইভাবে আসতো না তো, বরঞ্চ ডিমান্ডটা হওয়া উচিত। এই বিষয়টাই আসবো, কিন্তু আমি সে বিষয়ে আরো একবার বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময় বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজ যে ঘটনা ঘটলো বা সকাল থেকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে রঞ্জিত দেববর্মার বক্তব্য এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্যের দিকে, তবে কি মনে হয় কতটা চাপ সৃষ্টি করতে চাইছে মথা বর্তমানে, কি বলবেন? আমার যেটা মনে হয়, মানে আজকে তো বেশ কয়েকদিন যাবতীয় এই ধরনের একটা মানে রাজনৈতিক চর্চার ব্যাপার হয়ে গেছে যে তিপ্রামথা সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে, এই ধরনের একটা ভাষ্য শোনা যাচ্ছে আর কি। আজকে প্রেস মিটে তো এটা সরাসরি বলা হলো, রঞ্জিত বাবু এটা বললেন যে মথার সুপ্রিমোর সাথে কথা বলেই উনি প্রেস মিটে এটা বললেন যে আমরা প্রস্তুত আছি, যে কোনো সময় এটা হতে পারে, আর তাদের সাংসদও সমর্থন প্রত্যাহার করে নিতে পারে, এতটুকু পর্যন্ত বলেছেন। তারপরে আপনারা দেখুন, এরপরে উল্টো রথের ফাংশন, সেই জায়গাতে ওরা গেলেন, তিপ্রামথা সুপ্রিমোর সাথেও সাংবাদিকরা জিজ্ঞেস করাতে উনি পুরোপুরি অস্বীকার করলেন যে আমি তো প্রেস মিটটাই জানি না, আর প্রেস মিটটাও জানি না, বা রঞ্জিত দেববর্মার সাথে আমি কথা বলবো। উনি বলেছেন চিফ মিনিস্টারের সাথে ওনার কথা হয়েছে মানে মানুষ সাধারণভাবে মানে প্রত্যন্ত এলাকার মানুষ মানে অসন্তুষ্ট হয়ে আছে, বা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের প্রশ্নে
চিফ মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও তাদের কথা হয়েছে, এই মাসের মধ্যেই তাদের কথা হবে। পুরোপুরি বিষয়টাকে অস্বীকার করে দিলেন যে উনি জানেন না এবং এটা যদি এরকম হয়ে থাকে তার কথা বলবেন। আজকে সকালে ওনার সাথে কথা হয়েছে, এই কথাটা উনি বললেন। তো সেদিক থেকে মনে হয় ধরুন একটা প্রেস ফিটটার পরে তো স্বাভাবিক কারণে রাজনৈতিক মহলে একটা উত্তাপ বেড়ে গেছে। সেই উত্তাপের চাপটা আমার মনে হয় রুলিং পার্টির তরফ থেকে তাদের উপরে বেশি পড়েছে, বিজেপির তরফ থেকে তাদের উপরে তীব্রমাত্রার উপরে চাপটা বেশি পড়েছে। সেই কারণে এই ধরনের একটা ধরুন যে না আমি জানি না বা আমি আবার কথা বলবো, চিফ মিনিস্টারের সাথে কথা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হবে, এই যে বিষয়টা, কারণ দলের অনুমোদন ছাড়া প্রেস মিটে এই ধরনের পজিশন ডিক্লেয়ার করা যায় না। দলের যদি অনুমোদন না থাকে তাহলে বলতে হবে দলের মানে যিনি সুপ্রিমো আছেন ওনাকে দল রঞ্জিত দেববর্মা তারা স্বীকার করেন না, তাদের ওনার মতামত নেওয়া ছাড়াই, অন্যদের মতামত নেওয়া ছাড়াই তারা প্রেস মিটে এই ধরনের বক্তব্য রাখেন। আবার এটাও দেখুন আপনার প্রাক্তন যে চিফ মিনিস্টার আছেন বর্তমান পশ্চিম ত্রিপুরার যিনি সাংসদ, উনিও বলেছেন যে তীব্রমতার স্ট্যান্ড ডিক্লেয়ার করার জন্য রঞ্জিত দেববর্মা উপযুক্ত না, এটা মহারাজাই ডিক্লেয়ার করতে পারেন। সুতরাং তীব্রমতার সুপ্রিমো তো আর রঞ্জিত দেববর্মা না, এইভাবে উনি বলেছেন। আমরা জানি না, আমরা শুনিনি, আপনাদের মাধ্যমে শুনি, এইভাবে উনি বলেছেন। তার জন্য বলা হচ্ছে যে এই ডিক্লেয়ার করার মধ্য দিয়ে একটা প্রেসার পলিটিক্স করার চেষ্টা করা হয়েছিল, সেই প্রেসারটা তাদের উপরে বেশি পড়েছে, মানে তীব্রমতার উপরেই চাপটা বেশি পড়েছে। তার জন্য এই ধরনের একটা আপনার যে আমি জানি না, আমি এটা অস্বীকার করে দেওয়া বিষয়টাকে, সেটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা এই ধরনের একটা ব্যাপার ঘটছে অনেকদিন যাবতই, বেশ কয়েকবারই। কারণ দলের অনুমোদন ছাড়া কোন নির্বাচিত এমএলএ এই ধরনের মানে সবাইকে নিয়ে একটা প্রেস মিটে এই ধরনের কথা ঘোষণা করতে পারেন, এটা আমার কাছে মনে হয় অনুমোদন ছাড়া। আরেকটা বিষয় জানবো মৃন্ময় বাবু, আমরা দেখেছি তীব্রমথার বেশ কিছু আন্দোলন, আমরা দেখেছি তীব্রা ল্যান্ড নিয়ে বহু আন্দোলন, আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে অর্থাৎ সম্প্রতি পুষ্পবন্ত প্যালেস নিয়ে তারা দীর্ঘ আন্দোলন করেছে, আমরা দেখেছি রোমান স্ক্রিপ্টের দাবিতে তারা আন্দোলন করেছে। কিন্তু একটা আন্দোলন শুরু হয়, সেটা তীব্র আকার ধারণ করে, কিন্তু একটা অদৃশ্য শক্তিতে সেটা আবার নিমেষে শেষ হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষক আপনি, এবং আপনি বিষয়টা ভালো করে বুঝবেন। অভিযোগ থাকে যে সবটাই ম্যানেজ হয়ে যায়, যার জন্য এই অদৃশ্য শক্তির দরুন হঠাৎ করে একটা পিকে ওঠা আন্দোলন নিমেষের মধ্যেই ধুলোয় মিশে যায়। এই যে একটা অভিযোগ ওঠে, কি বলবেন বিষয়টা নিয়ে? আমার কাছে যেটা মনে হয় তাদের যে মানে তীব্রমতার যে ধরুন প্রথম যে গ্রেটার তীব্রাল্যান্ডের যে বিষয়টা, গ্রেটার তীব্রাল্যান্ড থেকে শুরু করে সেটা চলে এলো সংবিধানের মধ্যে থেকে একটা কনস্টিটিউশন সলিউশন, এটা তারা বলেছেন। আর সেটা আজকে 1.5 বছর হয়ে গেল যে অ্যাকর্ড, তারা আজকে উনি বলেছেন 1.5 বছর হয়ে গেল অ্যাকর্ডটা এখনো বাস্তবায়িত করা যায়নি, চিফ মিনিস্টারের সাথে কথা বলেছেন। অ্যাকর্ডের মধ্যে যা যা বিষয় তাদের লিপিবদ্ধ করা, সেটা যদি 1.5 বছরও তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে পার্সু করতে না পারেন, সে ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা তো ওই দলের যারা অতি উৎসাহিত হয়ে এই ধরনের অ্যাকর্ডের দিকে গেল, ট্রাইপার্টাইট অ্যাকর্ড, 3টা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং তীব্রমতা, তারা অ্যাকর্ডের মধ্যে গেল। তো তাদের এত উৎসাহিত হওয়ার পরে তারা যেহেতু এটা বাস্তবায়িত করতে পারেননি, এবং উনি বলছেন যে এটার জন্য মানুষের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। আসলে তীব্রমতার যে পারফরমেন্স গত ধরুন 2021-এর এডিসি ইলেকশনে তারা পাওয়ারে আসার পরে তাদের যে পারফরমেন্স, ডেভেলপমেন্টের যে পারফরমেন্স, আপনি দেখুন এডিসি এলাকা পেনশন পাচ্ছে না মানুষ, এবং যারা রিটায়ারমেন্টে যে গেছেন কর্মচারীরা পেনশন পান, এখনো পর্যন্ত পেনশন পান, যা অনেক দিন হয়ে গেছে। এই যে ধরুন একটা কর্মচারী চাকরিগুলো তার পেনশনটা পর্যন্ত পাচ্ছে না, বেতন তো থাক দূরের কথা, অন্য যাই কিছু থাকুক, সাধারণ মানুষের কি অবস্থা? ডেভেলপমেন্টের নিরিখে তাদের যে পারফরমেন্স, সেটা আমার কাছে মনে হয় নেতিবাচক। তারা সরকার থেকে আদায় করতে রীতিমতো ব্যর্থ। হ্যাঁ, তারা তো সব দিক থেকে। মৃন্ময় বাবু, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় যাচ্ছি, যেহেতু একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে রয়েছে, ছোট ছোট করে দুটা উত্তর আমরা অবশ্যই নেব। আমি ননীগোপাল বাবুর কাছে যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছিলেন সেটা অবশ্যই জানবো। অন্যদিকে আরো একটা প্রশ্ন রাখবো যে পূর্ব আসনের সাংসদ রয়েছেন কৃতি সিং দেববর্মা, এবং পূর্ব আসনের
বা পূর্বের যত জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনে তিনি সেখানে জয়ী হয়েছেন। কিন্তু সেই জায়গায় যে অভিযোগ উঠছিল বা আপনি এবং বিকাশ বাবু যে কথাটি বলছিলেন যে বিদ্যালয়ের অভাব রয়েছে, সেখানে পানীয় জলের অভাব রয়েছে, এডিসিও রয়েছে, সেখানে এডিসির জন্য আলাদা ফান্ড করা হয়, কিন্তু সেই জায়গায় তিপ্রামথাও একদিকে ব্যর্থ, একদিকে কৃতি সিং দেববর্মাও কি ঠিকভাবে তার কাজ পরিচালনা করতে পারছে না, ঠিকভাবে আদায় করতে পারছে না, এই বিষয়টাও কি থাকছে? যেহেতু নির্বাচন সামনেই রয়েছে, এই প্রশ্নের মুখোমুখি হতে হবে সাংসদ এবং বিধায়কদের। এই বিষয়গুলির উপর ফ্যাক্ট রেখে এখন একেবারে শেষ মুহূর্তে এই তিপ্রাল্যান্ডের ইস্যু বা ত্রিপাক্ষিক ইস্যু নিয়ে এবার সরব হওয়া এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কি বলবেন? না, ব্যর্থ তো বটেই। কারণ কি, তো কত বছর হলো এখন ভিলেজ কাউন্সিলের নির্বাচনটাই মানে পাহাড়ে হলো না, এটা তো একটা 1 নম্বর ব্যর্থতা। শিক্ষা ব্যবস্থার অবস্থা, আমি তো প্রথমেই বললাম, আমি শিক্ষকতা করতাম, এটা আমার কাছে খারাপ লাগে। কারণ এটা একটা জাতির পক্ষে অত্যন্ত, মানে জাতি বিল্ড আপ করে কি দিয়ে? শিক্ষা দিয়ে। তো শিক্ষা ব্যবস্থাটাই যদি ভেঙে যায়, তাহলে আপনি দেখবেন 2-4 বছর পরে, 5 বছর পরে দেখবেন ছেলে মেয়েদের কি অবস্থা হয়। কোয়ালিটি এডুকেশনের কথা বলছি তো, মানে শুধুমাত্র পাশে চলছে কোয়ালিটি, মানে শুধু পাস করে দেওয়া হচ্ছে। তাছাড়া এখানে আপনার এই যে সাধারণ মানুষের যে এখন তিপ্রামথার দায়িত্ব এড়াতে পারবে না তো, কারণ যেহেতু ওরা এডিসিতে পাওয়ারে আছে। যদি পাওয়ারে না থাকতো তাহলে পাওয়ারের বাইরে থেকে আন্দোলন করার একটা অন্য মাত্রা আছে, পাওয়ারের থেকে দায়বদ্ধতা থেকে যায়। তাহলে ওরা তো কই রাজ্য সরকারের উপর এরকম কোনো প্রেশারাইজ করতে পারেনি যে আমাদের প্রয়োজনীয় টাকা পয়সা দেয়নি ওরা, এটা তো বলেনি। বরঞ্চ পুষ্পবন্ত প্রাসাদটা বা যেটা দিয়ে 100 কত কোটি টাকা জানি ওরা সেখান থেকে নিয়েছে। আমি জানি না টাকাটা হয়েছে কিনা, টাকাটা গেছে কিনা। তো সেই উন্নয়নের যে প্রশ্নটা, বরঞ্চ এখানে সরকারের সহযোগী থাকার ফলে কাজটাকে আরো বেশি চাপ দিয়ে আরো বেশি টাকা নিয়ে মানে এডিসি এলাকার ডেভেলপমেন্টটাকে আরো বেশি ত্বরান্বিত করতে পারতো। তো সে জায়গাতেও হয়নি। আর এমপি হিসাবে আমি বলবো ওই ম্যাডামও কিন্তু ত্রিপুরার স্বার্থ নিয়ে পার্লামেন্টে কিছু বলেছেন, বা অন্তত রাজ্য সরকারের কাছে কোনো একটা কিছু মেমোরেন্ডাম দিয়েছেন, এরকম কিছু প্রমাণ আমার কাছে নাই আর কি। থাকলেও থাকতে পারে, আমি জানি না, আমার নলেজে নেই। তো সেই অর্থে তো তাদের যেই মানে এডিসির প্রশাসনের থেকে অন্তত আমরা যেটা রাজ্য সরকারের মন্ত্রী দুজন মন্ত্রী এখানে আছেন, তারাও তো তাদের দপ্তরগুলির খুব একটা বেশি যে পারফরমেন্স কিন্তু এইরকম না। কিন্তু এরা যোগ্যতার দিক থেকে কিন্তু যে দুজন আছেন আর কি, বিশেষ করে মেম্বার জমাতিয়া যিনি, উনি অত্যন্ত দক্ষ লোক। ওনার মেম্বার জমাতে তো এখন নেই। আরে কি জানি নাম, বিকাশ দেব, অনিমেষ দেববর্মা আছে। অনিমেষ দেববর্মা কিন্তু ভালো লোক, ওনার বিদ্যা বুদ্ধি সবকিছু আছে। আমি বলবো না যে উনি মানে অযোগ্য লোক না, কিন্তু কেউ তারপরেও তো কাজ করতে পারছেন না। উনি একটা কথা বলছিলেন সেখানে যে এই যে বনটা ত্রিপুরা রাজ্যে কিন্তু বনটা একটা বিশাল সম্পদ। বোধহয় কালকে না পরশু কতগুলি কথা বলেছেন, এই বন সম্পদটাকে কিভাবে কাজে লাগানো দরকার, পরিকল্পনা কিন্তু আছে। উনি যে ভাবছেন না তা না, যদি এটা করতে পারেন তাহলে তো সব অংশের মানুষের জন্যই তো উপকার। এবং পাহাড়ি অঞ্চলের মানুষ তো, পাহাড়ে তো এরাই উপজাতি অংশের মানুষটাই তো বেশি থাকে, তাহলে সেখানে যদি বন সম্পদটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, ওই অংশের মানুষই তো বেশি উপকৃত হবে নাকি? ওই অংশের মানুষই তো বেশি উপকৃত হবে। আমি বিকাশ বাবুর কাছে আসবো। বিকাশ বাবু, এই প্রশ্নটাই আমি আপনার কাছেও রাখবো যে এডিসি গঠন করা হয় এবং সম্ভবত যদি আমার ভুল না হয়, যে রাজ্যে উপজাতির সংখ্যা বেশি থাকে এবং দেখা যায় যে উপজাতিদের প্রায়োরিটি বেশি দিতে হবে, যার জন্য এডিসি গঠন করা হয়। তাই এডিসি গঠন করা, সেখানে আলাদাভাবে বাজেটও হয়, সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন রয়েছেন সাংসদ হিসেবে, কিন্তু সেই জায়গায় উন্নয়নের ছোঁয়া কোনো এক কারণে যেন গিয়ে পৌঁছাচ্ছে না প্রত্যেকের দুয়ারে। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়গুলির উপর যখন প্রশ্ন উঠছে তখন নির্বাচন খুব দরকার। আর নির্বাচনের প্রাক মুহূর্তে যখন এই প্রশ্ন, আমি ওনাকেও সেই প্রশ্নটাই করলাম যে জনপ্রতিনিধি হয়ে দুয়ারে দুয়ারে যেতে হবে ভোটের জন্য, আর সেই ভোটে গেলে যদি এই প্রশ্নগুলির মুখোমুখি হতে হয় তবে কিন্তু বিপাকে পড়তে পারে তিপ্রামথা। তাই এই বর্তমানে এই যে সিচুয়েশনটা এই মুহূর্তে তৈরি হয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? আচ্ছা, বলছি, আমি একটা একটা করে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এবং খুব সংক্ষিপ্ত হয়ে দেব। আপনি বলুন তো এবছর স্টেট গভর্নমেন্টের বাজেট কত ছিল বলুন? এবছর স্টেট গভর্নমেন্টের যা বাজেট ছিল তার সঙ্গে টিটিআইডিসির যে বাজেট, তার একটা তুলনা করে দেখুন। আমরা জানি যে এই ত্রিপুরা রাজ্যের টোটাল যে
ভৌগোলিক যে আয়তন, এই ভৌগোলিক আয়তনের প্রায় 70%, 67 পয়েন্ট সামথিং এ হচ্ছে গিয়ে টিটিএডিসির এরিয়া। ঠিক আছে, তো আমরা 70% ধরি হিসেবের সুবিধার খাতিরে। আর যদি পপুলেশনের দিক দিয়ে যদি দেখি তাহলেও আমরা দেখব যে পপুলেশনের বিরাট অংশ টিটিএডিসিতে আছে। তো পপুলেশন সে অ্যারাউন্ড 42-43%। এবার রাজ্যের বাজেট যদি 100 টাকা হয় তাহলে টিটিএডিসির বাজেট কত হওয়া উচিত? যদি ভৌগোলিক দিক থেকে যদি দেখা যায় তাহলে 70% যাওয়া উচিত টিটিএডিসিতে। আর যদি পপুলেশনের দিকে যদি যাওয়া হয় 42-45% যাওয়া উচিত। কিন্তু আমরা যদি একটা তুলনা করে নেই তাহলে সেটা হচ্ছে গিয়ে, এবার বাজেট দিয়েছে খুব সম্ভবত 600 সামথিং, 600 কোটি চেয়ে একটু বেশি, হুইচ ইজ অনলি অ্যারাউন্ড 13-14%। তো এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ত্রিপুরা সরকার টিটিএডিসি কে সহযোগিতা করছেন না, এটা পরিষ্কার। তো এর পেছনে ওনাদের রাজনৈতিক অভিসন্ধি নিশ্চয়ই আছে। এখন সরকারে ওনারা শরিক, ঠিক আছে, কিন্তু সরকারে ওনারা কিন্তু সরকারে ওনারা শরিক হওয়া সত্ত্বেও শরিকও তো শরিকে গিলে খায়। তো এখন যদি তিপ্রামথার যে রিলায়েবিলিটি আছে, রিলায়েবিলিটি যদি নষ্ট করে দেওয়া যায়, সেখানে বিজেপি ঘাটি গেড়ে বসতে পারে। সো দ্যাট ইজ দ্য গেম প্ল্যান অফ দ্য বিজেপি, এটা হতেই পারে। তো অন কন্ট্রারি তিপ্রামথাও চাইবি যে আমি বাঁচবো, আমাকে বাঁচতে হবে। সো ওরাও কাউন্টার একটা নেগেটিভ খাড়া করবে। তো এটা কিন্তু পরিষ্কার যে একটা পার্টি আর একটা পার্টিকে গিলে খাওয়ার যে এই যে খেলা, তা না হলে গিয়ে আপনি বলুন যে 4টে বছর ধরে ভিলেজ কাউন্সিলের ইলেকশন কেন আটকে রাখা হলো? হয়, এটা নিয়ে তো হাইকোর্টেও কেস হয়েছে। কেন হাইকোর্টে যেতে হবে? বিজেপি সরকার যদি এতই যদি উপজাতিদের পক্ষে, যদি উপজাতির দরদ যদি এতই বেশি থেকে থাকে, কেন ভিলেজ কাউন্সিল করানো, ইলেকশন করালো না? প্রশ্নটা তো আসতেই পারে। আজকে যেমন তিপ্রামথাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, বিজেপি পার্টিকেও তো কাঠগড়ায় দাঁড় করানো যাবে। যেখানে 99% লোক রোমান স্ক্রিপ্টের কথা বলছে, সেখানে বিজেপি সরকার কেন গায়ের জোরে ওটাকে আটকে রাখছে? তো এগুলো থেকে তো পরিষ্কার যে এখানকার যে বিজেপি সরকার, তারা মুখে যতই বলুক তারা উপজাতিদের উন্নয়নের স্বার্থে ওরা কাজ করছে, কিন্তু আসলে কিন্তু তা না। তাদের সমস্ত কাজকর্মে এটা পরিষ্কার, হোয়াট এভার দে আর ডুইং, all are going against the development of the tribal areas. তবে এই যে বিজেপির একটা আলাদা স্ট্যান্ড, তিপ্রামথার একটা আলাদা স্ট্যান্ড, যে যার মতো করে মাটি শক্ত করা এবং কিভাবে নিজেদের বিষয়টা পরিষ্কার করে জনসমর্থন আদায় করা যায়, এই বিষয়টা যখন প্রত্যেকে নজর রাখছে, আখেরে কি হচ্ছে? আখেরে কি পাহাড়ের জনজাতিরা বিভ্রান্ত হচ্ছে? পাহাড়ে জনজাতিদের বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ সেই আমলটা চলে গেছে যে নেতা যা বলবে সবাই ওইভাবে নাচানাচি করবে, সেই দিন এখন আর নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, পড়াশোনার বহর অনেক বেড়েছে। কিছুদিন আগে আমাদের ত্রিপুরা সাক্ষরতার দিক থেকে একটা রেকর্ডও করেছে। তো সুতরাং জনগণের মধ্যে নিজস্ব একটা চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেটা অলরেডি এসে গেছে। জনতা হয়তো কেউ মুখ খুলছে না বা খুলতে চাইছে না, কিন্তু জনগণ কিন্তু জানে কি হচ্ছে। তো আমরা উপর থেকে যা কিছুই চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন, পাবলিক কিন্তু ঠিকই বুঝছে কি হচ্ছে না হচ্ছে। একদমই। অসংখ্য ধন্যবাদ বিকাশ বাবু এবং ননীগোপাল বাবুকে আমাদের সময় দেওয়ার জন্য এই বিশেষ আলোচনায়।
আজকের যে আলোচনা, আজকের এই আলোচনা কিন্তু মূলত আমাদের এই তিপ্রা মাথার যে স্ট্যান্ড এবং তাদের যে সাংবাদিক সম্মেলন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। কারণ রাজনৈতিক বিশ্লেষকরা কি ভাবছেন, সমাজকর্মীরা কি ভাবছেন, শিক্ষাকর্মীরা কি ভাবছেন, সেই বিষয়গুলো আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি এবং বেশ কিছুক্ষণ আমরা শিক্ষাবিদদের সাথেও আলোচনা করছি। তবে বর্তমানে তিপ্রা মাথার যে দাবি রয়েছে সেই দাবি অবশ্যই কেন্দ্রের সামনে উত্থাপন করা হবে। আবারও জানা হবে যে কি কারণে এখনো পর্যন্ত সেই ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন হয়নি। অন্যদিকে যেহেতু প্রতুল কিশোর দেববর্মা তিনি বললেন যে চিফ মিনিস্টারের সাথে কথা হয়েছে, তবে আগামীতে বিজেপির কি বক্তব্য থাকে সেটাও দেখার, মুখ্যমন্ত্রীর কি বক্তব্য থাকে সেটাও দেখার। কারণ কেন গুরুত্বপূর্ণ, কারণ শরিক দলের সাথে কিন্তু অর্থাৎ একদিকে যখন রয়েছে বিজেপি, অন্যদিকে রয়েছে তিপ্রা মাথা, অন্যদিকে রয়েছে আইপিএফটি। এই যে তিনটি ইঞ্জিনের বর্তমানে রাজ্যের সরকার চলছে, তাই তিন ইঞ্জিনের মধ্যে যদি কোনো ধরনের বক্তব্য আসে সেটা অবশ্যই সংবাদ শিরোনাম হবে। তাই সেক্ষেত্রে আজ যে বক্তব্য উঠে এসেছে নিঃসন্দেহে রাজনৈতিক ভাবে চাপানোতর তো বাড়ছে, রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু তো থাকছেই। তবে হ্যাঁ, আগামী দিনে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেটাও দেখার। আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আমি আবারও আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে কিছুক্ষণ পর আরো বেশ কিছু সংবাদ নিয়ে।